ফিরে এলাম ছোট্ট বিরতির পরে। ফিরে যাচ্ছি মিস্টার গৌতমের কাছে থেকে আমাদের জিজ্ঞাসা নিয়ে। আমি আপনার এই যে ইনফরমেশনগুলো দিলেন তাতে আপনার কি মনে হয় 2023-তে অর্থাৎ কামিং ইয়ারে মার্কেট কি এরকম স্টেডি যাবে, নাকি কিছুটা আরও ডাউনফল হতে পারে, নাকি মার্কেট হাই হতে পারে? এইটা উত্তরটা খুঁজতে হলে আমার মনে আছে, আমি কথাটা আগেও বলেছি অনেকবার, যে 2008-এর যে সিনারিও ছিল, আমেরিকাতে অনেক দাম কমে গেছে, এইখানে অনেকটা 2008-এর সিনারিও এখন আমি দেখতে পাচ্ছি। 2008-এ কী হয়েছে, আমেরিকাতে অনেক দাম করছে, সবাই মনে করছে এখানে দাম কমবে, এবং ইনফ্যাক্ট তাই ছিল। 2008-এর অক্টোবর থেকে 2009-এর মার্চ এপ্রিল পর্যন্ত বা ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত একটা হোল্ডিং পজিশানে ছিল। তখনই সবাই বলে যে সেই সময়টাই কানাডাতে রিসেশন ছিল। তখন 2008-এ যেখানে আনএমপ্লয়মেন্ট রেট 5% ছিল, 2009-এ গিয়ে সেটা আনএমপ্লয়মেন্ট হয়ে গেছে প্রায় 8%, 3% আনএমপ্লয়মেন্ট রেট বেশি। তখন বাড়ির দাম কমে যাওয়ার কথা ছিল, কিন্তু 2009-এর মার্চ এপ্রিল মে মাস থেকে বাড়ির দাম বাড়া শুরু করছে। এখনও আমাদের মনে হচ্ছে ওই ট্রেন্ডটা এখন হয়তো আসবে, যে এই বছর যেহেতু গত 7-8 মাস অনেকে বাড়ি কিনে নেয়, আগামী বছরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ থেকে হয়তো ট্রানজ্যাকশান বেশি হবে। ট্রানজ্যাকশান বেশি হলে স্বাভাবিকভাবেই অ্যাভারেজ প্রাইস বেশি হবে। ধন্যবাদ মিস্টার গৌতম। এই কথার প্রেক্ষিতে আমি প্রশ্নটা করতে চাই আপনার কাছে যে এই সিচুয়েশন অথবা কামিং নেক্সট ফিউ মান্থসে এটা কি বায়ার্স মার্কেট হতে যাচ্ছে তাহলে, বা আপনি মনে করেন ইজ দিস এ বায়ার্স মার্কেট? হ্যাঁ, ধন্যবাদ মিস্টার সিনহা। হ্যাঁ, এখন তো বায়ার্স মার্কেট, কিন্তু এখন বা সবসময় আমার গত 20 বছরের অভিজ্ঞতা, রেডিও টিভিতে যেসব নেগেটিভ কথা বলে, প্রতি বছরে 5%, 10%, 20% দাম কমে যাচ্ছে, সেলস কমে যাচ্ছে, সেই হিসাবে কিন্তু এখন বাড়ি আসলে ফ্রি হয়ে যাওয়ার কথা। কিন্তু নেগেটিভ কথা রেডিও টিভিতে বা নিউজে লেখে, এই জন্য মানুষ যেন ওই নিউজগুলি দেখে। কিন্তু বাস্তবে যেটা আমরা ফেস করতেছি, হয়তো স্কারবোতে একজন বয়স্ক লোক মারা যায়, একটা বাড়ি বিক্রি হবে, কিন্তু আমরা 10 জন ইমিগ্রেন্ট আসা ওটা কেনার জন্য দাঁড়ায় থাকি, তাহলে সেখানে দাম কমবে কেমনে? যে হারে ইমিগ্রেশন আসতেছে, বাইরের থেকে ইনভেস্টমেন্ট আসতেছে, কাজে আগামী বছর আমাদের তো মনে হচ্ছে ওয়ার্স্ট ইজ ওভার, হয়তো দাম আর কমবে না, যেহেতু সাপ্লাই সেভাবে হচ্ছে না। এটা খুব মানে আশার বাণী যে ওয়ার্স্ট ইজ ওভার, এই কথাটা আমি খুব মনে ধরলাম। আপনার সঙ্গে আমি নিজেও কথা বলেছি যে এখনকার যে আমাদের বিং এ লয়ার, রিয়েল স্টেট সলিসিটার, আমি যেটা দেখছি লাস্ট ফিউ মান্থস ডাউন ট্রেন্ড, উই আর অলসো ট্রমাটাইজড। আমি আপনার সঙ্গে অনেকবার আলোচনা করেছি, দাদা কি হতে যাচ্ছে বা কি ব্যাপার, এরকম সিচুয়েশনটা কেন, আপনার প্রেডিকশন কি? বাট আমি খুব আশাবাদী আপনার এই কথায়। একটা জিনিস দর্শক আমি বলতে চাই যে আমার প্র্যাকটিসের শুরু থেকেই আমি মিস্টার গৌতমকে খুব ওতপ্রোতভাবে চিনি, বাট একটা জিনিস ওনার, যে উনি যে এই যে আশাবাদী, অপটিমিস্টিক সব সময় সব ক্ষেত্রে, এটা কিন্তু একটা বিরাট কোয়ালিটি ওনার, যে উনি সব সিচুয়েশনেই বাড়ি কেনবার ব্যাপারে বা রিয়েল স্টেটের ব্যাপারে উনি আশাবাদী। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট বিকজ আমাদের যে পজিটিভ ভাইব, যে পজিটিভ এনার্জি, এগুলো আসে ওখান থেকে। বাট হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইকোনমি এবং ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটাও চিন্তা করতে হবে। আমি ফিরে যাব মিস্টার গৌতম আপনার কাছে। যে প্রশ্নটা আমি আপনার কাছে এখন করব, যে এতক্ষণ তো আমরা বায়ারের ব্যাপার নিয়ে শুনলাম, এবং যদিও আপনি বলেছেন যে দ্য ওয়ার্স্ট ইজ ওভার, হাউএভার আমি কিছু ক্ষেত্রে শুনেছি যে 2023-এর সিচুয়েশনটা ইদার স্টিডি যাবে অথবা আরও কিছু ডাউনফল হতে পারে, ডাউন ট্রেন্ড আরও 10% মেবি হতে পারে, বা মোর দেন দ্যাট হতে পারে। যদি তাই হয়, তাহলে আপনি কি মনে করেন যে সেলারদের মার্কেটের ক্ষেত্রে ইজ দিস এ গুড টাইম টু সেল দ্য প্রপার্টি টু অ্যাভয়েড দ্যাট প্রেজুডিস? ধন্যবাদ মিস্টার সিনহা। আসলে এইটা তো আমার কাছে যেটা মনে হচ্ছে, যে বললাম যে ফেব্রুয়ারির পরে মার্চ এপ্রিল মে জুন এই 4 মাসে কমছে, অ্যাভারেজ প্রাইস প্রায় $250,000 কমে গেছে। তারপরে তখন 1.25% ইন্টারেস্ট রেট বাড়ছে, এরপরে কিন্তু 2.25% ইন্টারেস্ট রেট বাড়ছে,
জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 4 মাসে আরও 2.25% ইন্টারেস্ট বাড়ছে। তারপরে কেন এভারেজ প্রাইস কমলো না? এইটা তো আমার কাছে আমার প্রশ্ন। আমি উত্তর দিব কি? আমি এটার প্রশ্নের উত্তর খুঁজে পাই না। এটা আমারও প্রশ্ন যে এখন যে 2% ইন্টারেস্ট রেট বাড়লো, তারপরে কেন প্রপার্টির দাম কমলো না এবং কমতেছে না? কাজে আগামী বছর কমবে এটা তো তারা স্বপ্ন দেখে। আগামী বছর আবার কমবে কেন? হ্যাঁ, এই মাস ডিসেম্বর হয়তো 25 পয়সা বা 50 পয়সা বাড়াইতে পারে, জানুয়ারিতে হয়তো নাও বাড়াইতে, কারণ ইনফ্লেশন অনেকটা কন্ট্রোলে, অনেকটা নর্মাল হচ্ছে। এরা বলতেছে যে ইনফ্লেশন আর ইন্টারেস্ট কাছাকাছি যেন থাকে। এখন অনেকটা কাছাকাছি, খুব একটা বেশি না, 1%, 1.5% বেশি। কিন্তু এটা তো 6 মাস আগে তো অনেক ডিফারেন্স ছিল, 8% আর 2%, 6% ডিফারেন্স ছিল। এখন 1%, 1.5%। এখন মনে হয় যে ইন্টারেস্ট রেট আর বাড়াবে না। তাই অ্যাভারেজ প্রাইস কমার তো আমরা যেহেতু গত 4 মাস কমে নাই, আমার মনে হয় যে আর কমবে না। আর কমার কোনো আমার মনে মানে আপনার গত 4 মাসে কমলো না কেন? 2% ইন্টারেস্ট বেড়ে গেছে। রাইট 4 মাস আগে একটা বাড়ি চালাতে গেলে যে হিসাবটা দিলাম, যেখানে 4,000 লাগতো, আজকে সেখানে 4,500, 5,000 লাগতেছে। তারপর তো এভারেজ প্রাইস কমলো না, গত 4 মাসে কমলো না কেন? আমার মনে হয় যেটা ফ্যাক্টর এখানে হয়ে দাঁড়িয়েছে ডিমান্ড এবং সাপ্লাই। ডিমান্ড, হ্যাঁ অবশ্যই। না, সাপ্লাইয়ের ক্ষেত্রে ওই যে যারা মনে করতেছেন দাম কমবে, তারা তো কিনতেছে না, একটা শ্রেণী তো কিনতেছে না, এই জন্যই তো বেচা কিনি কম হচ্ছে। রাইট। না, আপনার কাছে আমার এখনকার যে প্রশ্নটা, সেটা অবশ্যই আবারও আপনার এক্সপেরিয়েন্স থেকে এই প্রশ্নটা উত্তর আশা করব আমরা, যে আপনি আপনার থট কি বা আপনার ভাবনা কি যে আগামী 5 বছরে অন্টারিও রিয়েল এস্টেট মার্কেট কে আপনি কোন জায়গায় দেখছেন? ওই যে আগামী 5 বছরে যদি 3 লাখ, 4 লাখ, 5 লাখ করে লোক আরও 2 মিলিয়ন আসে, তাইলে তো এখানে 1 মিলিয়নের হইলেও আসবে। 1 মিলিয়ন মানে প্রায় 4 লাখ, 5 লাখ ফ্যামিলি আসবে। সেইভাবে আগামী 5 বছরে 4 লাখ, 5 লাখ ইউনিট এখানে তৈরি হবে। আমরা যখন আসছি 20 বছর আগে, হয়তো কেউ হয়তো ছোট ছেলে মেয়ে নিয়ে আসছে, তারা তো এখন বড় হয়েছে। তার যখন আসছে 2জন ছেলে মেয়ে নিয়ে, তাদের তো একটা ইউনিট দরকার ছিল। এখন তার ছেলেও বিয়ে করতেছে, মেয়েও বিয়ে করবে, তাই তখন 3টা ইউনিট দরকার। সেই হারে কি আমাদের এখানে ইউনিট বাড়ছে? সে হারে তো ইউনিট বাড়ে নাই। সেভাবে তো হাউজিং মার্কেট তৈরি হচ্ছে না। যেহেতু হাউজিং মার্কেট তৈরি হচ্ছে না, কাজে প্রাইস আপের দিকেই থাকবে, ডিমান্ড আপের দিকে। তার মানে 5 বছরে যেটা আপনি প্রেডিক্ট করলেন যে 2.5 গুণ, আপনি যে একটা ফর্মুলা বললেন, মনে হয় 1.5 গুণ হবে প্রপার্টির দাম। থ্যাংক ইউ ভেরি মাচ। এরকম আশার বাণী আমরা শুনতে চাই। আশার বাণী আমি এটাই বলি। আমি সবসময় একজনের যে ওই যে একটা আছে কি ভাব সম্প্রসারণ, সংসার সমুদ্রে দুঃখ তরঙ্গের মেলা, আশাই তার একমাত্র ভালা। আমাদের আশাই আমাদেরকে বাঁচিয়ে রাখবে। ওই টাইটানিক মুভিতে এটা দেখিয়েছিল যে যখন টাইটানিক মুভিতে দেখাচ্ছে জাহাজ ডুবে যাবে 3-4 ঘন্টা পরে, তারপরও কিন্তু সেতারা বাদকরা সেতারা বাজিয়ে গেছে, তারা মরে যাবে করে এটা বন্ধ করে নাই। তাই আমাদেরও জীবনে বাঁচার জন্য সবসময় পজিটিভ চিন্তা করতে হবে। আর পজিটিভ থিঙ্কিং করলে পজিটিভ রেজাল্ট হয়, নেগেটিভ থিঙ্কিং করলে নেগেটিভ রেজাল্ট হয়। এই জন্য আমরা জীবনে এই লেভেলে আসতে পারছি হয়তো পজিটিভ থিঙ্কিং করে। আই ডু টোটালি এগ্রি। ইয়েস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনার পজিটিভ থিঙ্কিংটা আপনাকে কিন্তু মেন্টালি, ফিজিক্যালি অ্যান্ড স্পিরিচুয়ালি ডেভেলপ করে। ইটস ভেরি ইম্পর্টেন্ট, রাইট? মিস্টার গৌতম, আমার একটু প্রশ্ন এখন একটু ডিফারেন্ট ইয়েতে, যে ফার্স্ট টাইম হোম বায়ার যারা, এই ফার্স্ট টাইম হোম বায়ারদের জন্য একটা বড় চ্যালেঞ্জ যেটা আমি মনে করি, যে আজ থেকে 10 বছর বা 5 বছর আগেও যেটা চ্যালেঞ্জটা কম ছিল, যে প্রাইসটা ছিল কম্পারেটিভলি লোয়ার, এখন হাউস প্রাইস বেশি, প্লাস অ্যাট দ্য সেম টাইম ইন্টারেস্ট রেট ইজ হাই, কোয়ালিফিকেশন রেট ইজ হাই। এই ক্ষেত্রে আপনি ফার্স্ট টাইম হোম বায়ারদের জন্য কোনো চ্যালেঞ্জ দেখেন কি না প্রপার্টি পারচেজের ক্ষেত্রে? যদি না দেখেন তাহলে কেন না? না, ধন্যবাদ মিস্টার সিংহা। আসলে পৃথিবীটা তো বড় লোকদের জন্য। বড় লোক আরও বড় লোক হবে, গরিব আরও গরিব হবে। যার একটা বাড়ি আছে, 2টা বাড়ি আছে, সে 3টা করবে। আর যার নাই, এখনকার মার্কেটেও 10%, 20% এইখানে ইনকাম করে ডাউন পেমেন্ট দেওয়া বাড়ি কিনা আসলেই কঠিন কাজ। এখানে ওই যে সিস্টেমটা বললাম যে 80% লোকই 20% অ্যাসেটের মালিক, আর 20% লোক 80% অ্যাসেটের মালিক। কাজে এখানে বড় লোকই হবে, গরিব গরিবই হবে। এর আগে হয়তো ছিল 30% লোক বাড়ির রেন্ট করে,
70% লোক ওন করে, সেই ট্রেন্ডটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। 30 থেকে 32, 35, 40% লোক এখন রেন্ট করবে, 60% লোক ওন করবে। দিন দিন এটা মানে ওই দিকে যাবে, গ্যাপটা কমে যাচ্ছে হ্যাঁ গ্যাপটা বেড়ে যাচ্ছে। বড় লোক হচ্ছে, গরিব হচ্ছে। যার একটা হয়তো বিজনেস আছে সে একটা জায়গায় 2টা 3টা করছে, যার নাই তার কিন্তু করাটা কঠিন, শুরু করাটা কঠিন। ফার্স্ট টাইম বায়ারের জন্য আসলে খুবই চ্যালেঞ্জিং কেনাটা। রাইট না, তার মানে আপনি কি আপনার অ্যাডভাইস কি ফার্স্ট টাইম হোম বায়ারদের জন্য এই মার্কেটে টু জাম্প ইনটু দিস মার্কেট ইজ দ্য রাইট টাইম অর নট? থাকার জন্য আসলে আমি যেটা বলি, থাকার জন্য যে কোনো সময় ভালো। যেমন যে 6 মাস আগে বেশি দেওয়া কিনছে, 2 লাখ 3 লাখ বেশি দেওয়া কিনছে, সে তো আজকে বিক্রি করবে না, সে থাকার জন্য কিনছে। তাকে এখন যেহেতু কিনে ফেলছে, এখন আফসোস করে কোনো লাভ নেই, এটা আমি মনে করি। তার হয়তো 5 বছর পরে কিনলে, যেখানে হয়তো 5 বছর পরে 5 লাখ টাকা লাভ না, হয়তো 2 লাখ টাকা লাভ হবে, কিন্তু সে তো ওখানে থাকবে, সে তো আজকে বিক্রি করবে না। আমি এই জন্য রিয়েল এস্টেট তো সলিড জিনিস, মাটি ইউ ক্যান নট মেক ইট, মাটি তৈরি করা যায় না। আমি অবশ্য স্টকের পক্ষে না, স্টক তো কাগজ, আপনাকে ফালাই দিতে হবে, বিক্রি করতে হবে, ছিঁড়া ফেলতে হবে। আর বাড়িতে সে থাকতেছে, যে 6 মাস 8 মাস আগে যে বেশি দামে কিনছে, সে যদি সারভাইভ করতে পারে, এই প্রপার্টির দাম তো 2 বছর 3 বছর 4 বছর পরে বাড়বে। আর সবাই তার হাউজিংটা ধরে রাখার চেষ্টা করবে। কাজেই বাড়ি ফার্স্ট টাইম হোম বায়ার, যে সে যদি বাড়ি হোক কন্ডো হোক, যে কোনো কিছু একটা দেওয়া শুরু করাটা ইম্পর্টেন্ট। অনেকে বাড়ি কিনতে গেলে যেহেতু $1 মিলিয়ন $200,000 ডাউন পেমেন্ট দিতে হয়, সেটা কঠিন। এখন 4 লাখ 5 লাখে কন্ডো পাওয়া যাবে, সেখানে অনেক সময় 10% ডাউন পেমেন্ট দিলে, $50,000 ডাউন পেমেন্ট দিলে কিন্তু কন্ডো দেওয়া শুরু করা যায়। যে কোনো কিছু শুরু করাটা ইম্পর্টেন্ট। রাইট। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার গৌতম। তাহলে ফার্স্ট টাইম হোম বায়ারদের ক্ষেত্রে ধরুন এখন জিটিএর যে অবস্থা, অর্থাৎ টরন্টোর যে অবস্থা, প্রাইস ইজ ভেরি হাই। হোয়াট ইউর সাজেশন টু অ্যাটলিস্ট অ্যাফোর্ড এ প্রপার্টি? আউটস্কার্টে গিয়ে প্রপার্টি কেনাটা কতটা বুদ্ধিমানের কাজ হবে? এবং ইনভেস্টমেন্ট ওয়াইজ, কারণ আমরা অ্যাট দ্য সেম টাইম আমরা যদি মনে করিও যে আমরা প্রপার্টিটা আমাদের নিজেদের প্রিন্সিপাল রেসিডেন্স হিসেবে ইউজ করবো, বাট দ্যাট ইজ ইনফ্যাক্ট অ্যান ইনভেস্টমেন্ট। আমরা পরবর্তীতে বিক্রি করে আবার নতুন একটা জায়গায় যাব। সো আপনার অভিমত কী? ধন্যবাদ মিস্টার সিংহা। আসলে যে কোনো ইনভেস্টমেন্টই ভালো। এখন যদি কেউ টরন্টোতে অ্যাফোর্ড করতে না পারে, কেউ যদি ঢাকা শহরে কিনতে না পারে, তাহলে মুন্সিগঞ্জ গিয়ে কিনবে। মাটি কেনাটা ইনভেস্টমেন্টটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন গত 4-5 বছর 7 বছরে কিন্তু সারাউন্ডিং এরিয়াতে অনেক বাড়ছে। ওয়েস্টে বলেন, ইস্টে বলেন, ইনফ্যাক্ট বেশি বেড়েছে। হ্যাঁ ওইখানে ডারহাম রিজিয়নে আমরা যেটা দেখেছি সব থেকে হিউজ ইনক্রিজ ইন ডারহাম রিজিয়ন, বিশেষ করে অসোয়া, পিকারি, হুইডব্রো এইসব এলাকাতে অনেক দাম বাড়ছে। ওখানে দাম অনেক কম ছিল এবং ওইখানে আরও বাড়বে, কারণ মানুষ যে হারে আসছে, তারা তো স্কারবোরো তো লিমিটেড, সেখানে থাকতে না পারলে কই যাবে, তারা তো দূরে যাবে। এই আরও বড় হবে। ওই এখনও ওই যে নর্থ অফ অসোয়া, নর্থ অফ হুইডব্রো এইগুলিতে অনেক স্ট্রাকচার হবে এবং মনে হয় মিস্টার ফোর্ড ওই গ্রিন বেল্ট ওপেন করে দিবে আরও বেশি হাউজিং মার্কেট করার জন্য। কিন্তু এই প্রোগ্রাম হইতে হইতে যে ডিমান্ড যেভাবে হবে, ঢাকা শহরের ওই ট্রাফিকের মতো যে নতুন একটা সিস্টেম করবে, ওই ঢাকা শহরে যে এই যে সাবওয়ে করতেছে বা এটা মেট্রো করতেছে, মেট্রো হইতে হইতে ডিমান্ড তো এখন যা আছে তার থেকে আরও বেশি হয়ে যাবে। তো এখানে ওই যে হাউজিং মার্কেট আরও 2 বছর 3 বছর 4 বছর আস্তে আস্তে তখন তো ডিমান্ড আরও বেশি হয়ে থাকবে। ডিমান্ডের অ্যান্ড সাপ্লাইয়ের গ্যাপটা সবসময় থাকবে, প্রপার্টির দামও বাড়বে। রাইট। আপনার কি মনে হয় যে জিটিএ, আপনি না শুধু, আমরা এর আগেও আরও অন্যান্য প্রফেশনালদের সঙ্গে কথা বলেছি, এবং টরন্টো ইজ এ লুক্রেটিভ ইনফ্যাক্ট হাব ফর রিয়েল স্টেট। আপনার কি মনে হয় যে টরন্টোতে রিয়েল স্টেটের এই আন্ডারলাইং ফ্যাক্টরসগুলো কি, যে টরন্টোতে এরকম রিয়েল স্টেটের যে চাপটা? ওয়ান অফ দ্য মেইন রিজন সবাই আসলে টরন্টো থাকতে চায়, ঢাকা শহরের মতো সবাই ঢাকা শহরে থাকতে চায়। টরন্টোতে যে হারে কন্ডো হয়েছে এবং হচ্ছে, আর কন্ডোর এখন যেই দাম, এখন যেইগুলি আরও 3 বছর 4 বছর পরে দিবে, এখন পার স্কোয়ার ফিট কিন্তু 1000, 1200, 1300, 1400 টাকা পার স্কোয়ার ফিট। এখনই অনেক দাম। ওই যেটা বললাম যে এক শ্রেণীর লোকের হয়তো টাকা আছে বা বাইরে থেকে ইনভেস্টমেন্ট আসবে, তারাই কিনবে, কিন্তু এইখানে ইনকাম করে টরন্টো শহরে কন্ডো কিনাও দুরূহ ব্যাপার হয়ে যাবে $1 মিলিয়ন দেওয়া। আমরা শুনছিলাম মিস্টার গৌতমের কাছে থেকে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আবারও শুনবো মিস্টার গৌতমের কাছে থেকে আমাদের রিয়েল স্টেট বিষয়ক এই সমসাময়িক বিষয়ে আরও অন্যান্য যে সমস্ত জিজ্ঞাসা আছে।